হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এই ব্লগটা আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড দিন স্পেশাল। প্রথম দিনটায় টয় ট্রেনের দারুণ একটা এক্সপিরিয়েন্স করে তারপর সন্ধেবেলাটা ম্যালে ঘুরেই কাটিয়েছিলাম। আর পরের দিন সকাল সকাল যেহেতু হাজব্যান্ডের জন্মদিন ছিল, তাই ট্রিট দিতে 14 ফেব্রুয়ারিতে চলে গিয়েছিলাম কেভেন্টার্স। দার্জিলিংয়ে আসলে ব্রেকফাস্টের জন্য আমার তো সবচেয়ে ভালো লাগে ক্যাভেন্টার্স। তো সেজন্য আজকে ওর জন্মদিন স্পেশাল ট্রিটটা দিতে ব্রেকফাস্ট টাইমে চলে এসেছি। ক্যাভেন্টার্সে একটু লাইন ছিল, ও আগে থেকে এসে লাইন দিয়ে রেখেছিল, আমি আর দিদা একটু পরে আসলাম। এবার এখানে দেখি কী কী খাওয়া দাওয়া করা যায়, তারপর আমরা আজকে যাব সাইট সিন করতে। কেভেন্টার্সে এসে সবচেয়ে যেটা ভালো লাগে এই চারিদিকের অসাধারণ সৌন্দর্য। তবে আকাশ পুরো মেঘাচ্ছন্ন থাকায় সমস্তটা উপলব্ধি করা যায়নি, তবুও বেশ ভালো লাগছিল দিদাকে প্রথমবার নিয়ে গিয়ে ওই জায়গাটায় নিয়ে যেতে পেরে। তারপর তো আমাদের স্পেশাল প্ল্যাটার চলে এসেছে, আর দিদা যেহেতু বাইরে মাংস খায় না, তাই দিদা অর্ডার করেছিল এগ স্যান্ডউইচ। খাওয়া দাওয়ার মাঝামাঝি পর্বে আমাদেরকে সার্ভ করা হয়েছিল গ্রিন টি, আর ও নিয়েছিল একটা কফি, আর আমি নিয়েছিলাম একটা ভ্যানিলা শেক। এখানে যে কটা ধরনের মিল্ক শেক পাওয়া যায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর কফি বা চায়ের কথা আলাদা করে তো বলবোই না। দার্জিলিং স্পেশাল চা সেটা তো অবশ্যই ভালো হবে, আর কফিটাও দারুণ ছিল। দুর্দান্ত ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। কেভেন্টার্স থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। গাড়ি যেহেতু বুকিং আছে তো কোনো রকম কোনো ঝামেলা নেই, জাস্ট আসলাম, গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা আজকে সাইট সিনের জন্য বেরোচ্ছি। সব কটা পয়েন্টে যেতে পারবো না, কারণ সব জায়গাগুলো দিদাকে নিয়ে যাওয়া সম্ভব না, তো কিছু কিছু সিলেক্ট করে রেখেছি, সেইগুলোতেই যাব। গাড়ি এসে প্রথম দাঁড়ালো জুয়ের কাছে, তো জুটা প্রথমে ঘুরে দেখব, তারপরে যাব অন্যান্য সাইট সিন করতে। সকাল সকাল আসার জন্য ভিড়টা অনেকটা কম দেখতে পাচ্ছি। গেছে টিকিট কাউন্টারে টিকিট নিতে, আমি আর দিদা এখানে বসে ওয়েট করছি। টিকিট কাটা হয়ে গেলে তারপর ঢুকবো। আজকে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। টিকিট নিয়ে নিয়েছি, পার হেড 110 টাকা করে। প্রথমটায় ভাবছিলাম জুয়ের রাস্তা যেহেতু অনেকটাই চড়াই, দিদা আদৌ উঠতে পারবে কিনা, কিন্তু দিদা বেশ ভালো মতোই উঠেছিল আর সব কিছু অবাক বিস্ময়ে দেখছিল। একটা জিনিস দেখে দিদা এত বেশি খুশি হচ্ছে না, ওটাই খুব ভালো লাগছে। মিউজিয়ামের দিকটাতে এসছি, এবার মিউজিয়ামটা দিদাকে ঘুরে দেখাবো। মিউজিয়ামটা ঘুরে নিয়ে আবারও জুয়ের দিকে চলে এসেছিলাম, আর সবচেয়ে যেটা ভালো লেগেছিল এইবার এসেই যেন সবচেয়ে ভালো করে রেড পান্ডা দেখতে পেলাম। ওই যে বাবু উঁকি মেরে দেখছেন, দিদাও দেখে বেশ খুশি হয়েছিল, কারণ রেড পান্ডা দিদা তো আগে কখনোই দেখেনি। আর এপাশে আর একটা কিন্তু গাছ থেকে খুব সুন্দর করে নামছিল, এটা দেখেই মন ভীষণ। যাওয়ার পথে গাড়ি থেকেই দেখে নিলাম তেনজিং নোরগে রক, এটা আমার আগে দেখা হয়নি কখনো। এখন এসছি টি গার্ডেন, আর এখান থেকে ড্রেস নিয়ে পরবো। আমি তো আগেও পরেছি আর ভালো লাগে বেশ এগুলো পরতে, কিন্তু দিদাকে নিয়ে ভীষণ আমি এক্সাইটেড, দিদাকে ঠিক এটা পরে কেমন লাগবে।
তিনজনে মিলে ড্রেসটা পরে চলে গিয়েছিলাম টি গার্ডেনের মধ্যে। আর এখানে এসে আমি তো প্রচুর রিলস বানিয়েছি, আর খুব ভালো লাগছিল দিদাকে দেখতে, মিষ্টি লাগছিল, আর দিদা খুব খুশিও হয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি জাপানিজ প্যাগোডার উদ্দেশ্যে। আর এই সময় গাড়িতে ওঠার পরে হঠাৎই দেখলাম ওয়েদারটা একটু বেশিই খারাপ হয়ে গেল। দিদাকে নিয়ে অল্প একটু ওপরে উঠেছিলাম, কারণ এতগুলো সিঁড়ি ভেঙে দিদার পক্ষে ওঠা খুবই প্রবলেম। আর তারপরে দিদাকে বসিয়ে দিয়ে আমরা একটু সামনেটা ঘুরে দেখে কিছু ছবি তুলে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এবার গাড়িতে উঠলাম রক গার্ডেনে যাব বলে। আর রক গার্ডেনের রাস্তাটা যেহেতু একটু বেশি খারাপ, সেজন্য রক গার্ডেনে যাওয়ার সময় আমি গাড়ির সামনে বসেছিলাম। আর দেখো পুরো কুয়াশায় পাহাড়টা একদম ঢেকে গেছে। আমার তো লাস্ট টাইম যেহেতু কেরালায় ঘুরতে গিয়েছিলাম, সেই জন্য আজকের এই রাস্তা দেখে বারবার কেরালায় কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল। তবে হ্যাঁ, এবারে এসে সুন্দর পাহাড়ি ভিউ না দেখতে পেলেও এই কুয়াশাচ্ছন্ন দার্জিলিংকে দেখেও আমার তো বেশ ভালো লাগছিল। কারণ কুয়াশায় ঘেরা পাহাড় যে কত সুন্দর হতে পারে তা বেশ কিছুদিন আগে কেরালা ঘুরে এসে বুঝতে পেরেছি। আগে ভাবতাম যে পাহাড় দেখতে যদি সুন্দর না লাগে তাহলে যেন খুব একটা মন ভরে না। প্রথমবার যখন আমি সিকিম বা দার্জিলিং গেছিলাম, তখন আমি যেহেতু কুয়াশার জন্য কিছুই দেখতে পাইনি, মনটা খুব খারাপ করেছিলাম। কিন্তু এবারটায় সেরকম কোনো আফসোস হয়নি। সব সময় যেন মনে হচ্ছিল প্রকৃতি সব কিছুতেই সুন্দর। বিভিন্ন রকমের আঁকাবাঁকা পথ ঘুরে চড়াই উতরাই পেরিয়ে আমরা অ্যাট লাস্ট গিয়ে পৌঁছালাম আজকের আমাদের শেষ গন্তব্যস্থল রক গার্ডেন। পার হেড 20 টাকা করে টিকিট কেটে চলে এসেছি রক গার্ডেনে। দিদা জীবনে কখনো ঝর্ণাও দেখেনি, সেজন্য প্রথম ঝর্ণা দেখা। দিদার এক্সপিরিয়েন্সগুলো জাস্ট দেখার মতো। পাহাড় বা ঝর্ণা যে কোনো কিছুই আগে তো আমরা দুজন অনেকবারই দেখেছি, কিন্তু এবারের ট্যুরে দিদার চোখেই যে অবাক বিস্ময়, সব কিছু দেখে দিদা যে এতটা খুশি হচ্ছিল, এটাই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। আর আগে কখনো দার্জিলিং এসে এই ফুলের গাছটা দেখা হয়নি, সম্ভবত রডোডেনড্রন, নাকি মার্চ এপ্রিল মাসে একদম পাহাড়ে ঢেকে থাকে। কিন্তু এবারে এসে একটা গাছ দেখার সুযোগ মিলল। আর দিদার তো এই ফুলটা ভীষণ ভালো লেগেছে, আর গাছটা পুরো ফুলে ভরা ছিল না, দারুণ লাগছিল দেখতে। রক গার্ডেন থেকে বেরিয়েই একেবারে সোজা গিয়েছিলাম ম্যালের কাছে হোটেল মহাকালের। আগে থেকেই রিভিউ দেখে রেখেছিলাম যে এখানকার মাটন কষা ভীষণ ভালো, তাই ওখানেই আজকে দুপুরের লাঞ্চটা করব বলে ঠিক করে রেখেছিলাম। দিদার জন্য অর্ডার করেছিলাম একটা ফিশ থালি, আর আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন কষা। দিদার ফিশ থালিতে তো শুক্তো, ডাল, মাছের একটা তরকারি, বেগুন ভাজা, আলু পোস্ত আর চাটনি ছিল। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম মার্কেটের দিকটাতে কিছু শপিং করার জন্য। আর মহাকাল রেস্টুরেন্ট যেদিকে, তার অপোজিটে যে গলিটা একটু রাস্তাটা নিচের দিকে যাচ্ছে, সেইখানে গিয়ে এই ভাইয়ের এই দোকানটাতে গিয়েছিলাম। খুব ভালো কালেকশন, আর দাম তুলনামূলকভাবে অন্যান্য সব দোকানের চেয়ে অনেকটাই কম। তাই আমি সাজেস্ট করব, তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভাইকে, অবশ্যই তোমরা দার্জিলিং ঘুরতে গেলে এই ভাইয়ের দোকানে যেও কিন্তু। আর তারই অপোজিটে বিভিন্ন শোপিস, কাপ, এই একটা দোকান ছিল। এই দোকানটাও কিন্তু আমরা গিয়েছিলাম, বেশ কম দামে সব জিনিসপত্র পেয়েছিলাম। আমি তো এই দোকানটা থেকে প্রচুর কিছু শপিং করেছি। দার্জিলিং স্পেশাল শপিং ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আজকে প্রচণ্ড ঠান্ডা, অত্যন্ত কুয়াশার কারণে একদম 4টা থেকেই দেখছি পুরো সন্ধ্যে হয়ে গেছে। চারিদিক থেকে পুরো বৃষ্টির মতো ফিল হচ্ছে, আর ভীষণ ঠান্ডা, ভীষণ কুয়াশা, একটুখানি ডিস্টেন্সে কিছু দেখা যাচ্ছে না। প্রচুর রকমের
কেকটা নেওয়ার পরে চলে গিয়েছিলাম ওপরটাতে, আর এখানে ভ্যালেন্টাইন্স ডের জন্য কি সুন্দর করে ডেকোরেশন করেছিল। এখানে ওর পছন্দ মতো একটা ডিশ অর্ডার করলেও ওখানেই আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিয়ে গেলাম হোটেল রুমের উদ্দেশ্যে। পৌনে 10টা বাজে আর আমরা গ্লিনারিস থেকে খেয়ে দিয়ে ফিরছি। পুরো ম্যাল মার্কেট ফাঁকা, মানে 10টার মধ্যে সব কিছু বন্ধ। এত ফাঁকা জীবনে কোনোদিন দেখিনি। ম্যাল মার্কেট প্রায় ফাঁকা। কালকে অবশ্য আরও লেটে গেছিলাম, এখনো লাইট জ্বলছে। কালকে যতক্ষণে গেছিলাম পুরো অন্ধকার প্রচণ্ড ঠান্ডা, আর বাইরে থাকা যাচ্ছে না আজকে। একটা তো জিনিসপত্র দিয়েছি। তো জন্মদিনের দিনটা তো এইভাবেই ভীষণ আনন্দ করে কাটালাম। জানি না যাকে খুশি করতে গেছিলাম তাকে কত কিন্তু আমি আমার বেস্টটাকে ট্রাই করেছি। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এটাকে অবশ্যই একটু লাইক করে দেবে। বাই। সব কিছু ডেকোরেশনের আইটেমগুলো আগে থেকেই এনে রেখেছিলাম, আর এইভাবেই রাত্রিবেলা হোটেলে ফেরার পর সুন্দর করে রুমটাকে সাজিয়ে নিয়েছিলাম ওর জন্য। ও তো ভীষণ খুশি হয়েছিল, কারণ ও বুঝতে পারেনি হোটেল রুমে আমি এত সুন্দর করে ডেকোরেশন করতে পারবো। বাড়িতে থাকলে সব সময় করি, কিন্তু ওখানে গিয়ে করব এটাও বুঝে উঠতে পারে। হ্যাপি বার্থডে টু ইউ। এইভাবেই কেটেছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে প্লাস ওর বার্থডে। তোমরা সবাই যারা বড় আছো তারা ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।